দেখুন, ভোট এসে গেলে ঘটনার পরিপ্রেক্ষিতে সপ্তাহে সপ্তাহে ইস্যু পাল্টে যেতে পারে এবং পাল্টে যায়ও, আমাদের রাজ্যেও যায়। কিন্তু এই 5ই জানুয়ারি দাঁড়িয়ে এই 26-এর ভোটে মূলত দুটো ইস্যু একেবারে হাওয়া গরম করছে। এক, এসআইআর, এবং দুই হচ্ছে ধর্মীয় মেরুকরণ। একদিকে মন্দির মসজিদ, মহাকাল, দুর্গাঙ্গন বনাম বাবরি মসজিদ, অন্যদিকে এসআইআর নিয়ে এই প্রতি মুহূর্তের ঘাত প্রতিঘাত। তাহলে এবারের ভোটেও এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, 26,000-এর চাকরি বাতিল, এ রাজ্যে ভোটে কোনো ইস্যুই হবে না? আমার পরের বক্তা রাজাগোপাল দা কি বলে? সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। আমরা দেখেছিলাম 1989 ভারতবর্ষের নির্বাচন, অলিগলি মে শোর হয়, নির্বাচনে কিন্তু প্রভাব ফেলেছিল। ঠিক, কিন্তু বাংলা এসব শোনে না। দুর্নীতি, রাজনীতিক নেতারা পকেট ভরবেন না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তার ফলে তাদের অধিকার আছে বলেই মনে করে। তাই আমরা ভেবেছিলাম 2016 একেবারে নারদের যে একেবারে টাটকা, আর যখন ফল আমাদের কাছে এলো, আমরা ভেবেছিলাম নির্বাচনে পড়বে, কিচ্ছু পড়লো না। এবং 2014 লোকসভা নির্বাচনে আমরা ভেবেছিলাম সারদার এত কিছু ঘটছে, প্রভাব পড়বে, কিচ্ছু পড়লো না। অর্থাৎ বাংলার মানুষ মনে করছে দুর্নীতি খুব একটা ইস্যু নয়, মানে রাজনৈতিক নেতারা এরা করেই থাকেন, এটা তাদের প্রাপ্য, নাহলে রাজনীতি করছেন কেন। কিন্তু ধর্ম নিয়ে, যেটা আপনি তুলে ধরলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে এসেছে তারা কিন্তু লাভবান হয়েছে। 1987 বিজেপি দেখলাম পশ্চিমবঙ্গের নির্বাচনে দাঁড়িয়ে 0.51% ভোট পেল। আবার যখন তারা রাম মন্দির ইস্যুটাকে তুলে ধরল এবং বেশ সফলতার সঙ্গে সারা ভারত জুড়ে আন্দোলন করলো, তার আঁচ এসে বাংলায় পড়লো এবং 11.66% তারা ভোট পেল মানে পার্লামেন্টের নির্বাচনে। তখন একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল, বিধানসভা তো 11.3-4 এরকম কিছু পেয়েছিল। তার মানে দেখুন, যে পার্টি 0.5 পাচ্ছে কোথায় চলে গেল। অর্থাৎ ধর্ম নিয়ে কিছু কথা বললে এখনো বেশ কিছু মানুষ আছেন তারা মনে করেন আমাদের কথা বলছে। তার জন্যই আমরা দেখলাম যে উপরন্ত হচ্ছে ধর্ম বা এই ধর্ম উন্মাদনা অনেক কিছু খামতি ঢেকে দিতে পারে। হ্যাঁ, সে তো থাকেই, সে তো ধর্ম দিয়ে অনেক কিছুই আপনি ভুলিয়ে দিতে পারেন। মানুষের খিদে থেকে চাকরি, অনেক কিছু ধর্ম চাপা দিয়ে দেয়। সেই কথা ধর্ম আফিং সেই জায়গায় নিয়ে যেতে চাই না, কিন্তু যেটা দেখা গেছে যে ধর্মের কথা বললে বুঝুক না বুঝুক মানুষ কিন্তু এগিয়ে আসে। হুমায়ুন কবির দেখুন, সে লোকটা নানান কথা বলেছে, তাকে কোনোভাবেই গ্রহণযোগ্য করা যায় না, কিন্তু এই ধর্মের নামে আওয়াজ তুললো, লাখো মানুষ এসে হাজির তার সেই নামাজ পড়া, তার সেই মসজিদ উদ্বোধনের ব্যাপারে। এখন সে ব্রিগেডে এতটাই সে অনুপ্রাণিত, সে ব্রিগেডে মিটিং করতে চাইছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখলেন যে হ্যাঁ, মন্দিরের মসজিদের যখন এত সুযোগ আছে আমি কেন ছাড়বো। জগন্নাথ একেবারে পুরীর মন্দিরের নকলে, এবং কার্টুন নাকি শুনেছিলাম সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, পুরীর মন্দিরের নকলে সে জগন্নাথ মন্দির এখানে তৈরি হলো, থামলো না। সেখানে নিশ্চয়ই ভিড় হচ্ছে বা কিছু হচ্ছে, ভোট বাক্সে কী হচ্ছে দেখা যাবে। মহাকালের মন্দির হচ্ছে, আবার দুর্গাঙ্গন হচ্ছে, আমরা সেসব দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে ধর্ম দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধর্ম নিয়ে কথা বলার অধিকার, তো হিন্দু ধর্ম নিয়ে কথা বলার অধিকার মোটামুটি বিজেপি যেভাবে তাদেরকে পেটেন্ট করে ফেলেছে, সেই জায়গায় অন্যরা হিন্দু ধর্ম নিয়ে কতটা সুযোগ পাবে আমি জানি না। কিন্তু হুমায়ুনের কিন্তু জায়গা আছে। হুমায়ুন কিন্তু যদি ভালো উইকেট নিতে পারে তাহলে কিন্তু বেশটাকে নড়িয়ে দিতে পারে, সেটা কিন্তু হতে পারে। আবার দেখুন অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু সারা পশ্চিমী দুনিয়া উত্তাল। ট্রাম্প যে নির্বাচনে জিতেছিল পুরোটাই ইলিগাল, দেশ থেকে তাড়াবো, এবং এসেই কথা বলতে শুরু করেছে। এই মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগানের ভিত্তিটাই ছিল যে আমরা বিদেশিদের তাড়াবো। আপনি যদি দেখেন সারা ইউরোপ জুড়ে, নাইজেল ফারাজ ইংল্যান্ড থেকে শুরু করে ইটালি জর্জিয়া মেলোনি থেকে ডেনমার্কে, নেদারল্যান্ডে, সব জায়গায় কিন্তু অনুপ্রবেশ, ফ্রান্সে অনুপ্রবেশ বিরোধী একটা আন্দোলন চলছে। মানুষ মনে করছে যে তার যে থাকার যে অধিকার, থাকার যে ব্যবস্থাপনা, সেখানে আঘাত পড়ছে, তার চাকরিতে আঘাত পড়ছে, তার বেঁচে থাকাই বোধহয় সংকটে এসে যাচ্ছে এই বাইরে থেকে লোক আসার পরে। ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছিল না। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা রবীন্দ্রনাথের সেই দিবে আর নিবে, আমরা সবসময় মনে করতাম এইভাবেই আমাদের যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন দেখছে মানুষ যে
চাকরিতে টান পড়ছে, এবং এই যারা অন্য রাজ্য অনুপ্রবেশ করে আসছেন তাদের একটা বড় অংশ দেখা যাচ্ছে যে সন্ত্রাসের মধ্যে জড়িয়ে রয়েছে। তখনই মানুষ মনে করছে যে না, অনুপ্রবেশটা বোধহয় সব কিছু ভালো নয়। তার ফলে যখন এসআইআর তৈরি হয়েছে, এসআইআর প্রক্রিয়া আমি নানানভাবে বিরোধিতা করি, কেননা যেভাবে বয়স্ক মানুষকে টানা হচ্ছে, আজকে যা বলছে পরক্ষণে তা পাল্টে যাচ্ছে, সেই প্রক্রিয়াকে আমি নিন্দা করি। যেটা তৃণমূলের দেবাংশু বললো বা অন্য যারা বললো আমি স্বীকার করি, ঠিকই করি। কিন্তু এসআইআরের যে ফিলোসফি, যে একজনও আমরা বিদেশি, তার কোনো অধিকার নেই সংবিধান অনুযায়ী ভোটদানে অংশ নেওয়া, এতকাল দিয়ে গেছে, তাদের মত অনুযায়ী দেশের সরকার তৈরি হয়েছে। যদি 324 সংবিধানে 326 ধারায় যদি এমন একটা সরকার তৈরি হয় যে সরকার দেশের মানুষের সরকার, বিদেশিদের অবৈধ নাগরিকদের সরকার নয়, তাহলে আমরা সবাই সেটাই চাইব। সুতরাং এই যে এবারে 26-এর নির্বাচনে ধর্ম এবং অনুপ্রবেশ যেভাবে রাখা হচ্ছে মানুষের সামনে, তার কিন্তু প্রভাব পড়বে না কেউ বলতে পারে না। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে না আছে ময়রে। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? গত অক্টোবর মাসে দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই 16ই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মহাকাল মন্দির কোথায় উদ্বোধন? সয়েল টেস্টই হয়নি, ডিজাইন নেই। মসজিদ, মন্দির, বাবর, রাম, বিধানসভা ভোটের আগে রাজনীতি এখন ধর্মময়। গত বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। 2025-এর 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন। অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা বহরমপুরেই বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কি, এটা মমতা ব্যানার্জিকে প্রমাণিত করতে, মমতা ব্যানার্জি প্রমাণ করতে পারলেন না। উনিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মমতা ব্যানার্জিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন। উনিও একটা মন্দির বানাচ্ছেন, উনিও আরেকটা একই রকম মন্দির বানাচ্ছেন। এই দুজনেই যা করছেন একেবারে এটা সংবিধানের সঙ্গে কোনোভাবে এটা সম্পর্কিত। এটা রিলিজিয়াস ট্যুরিজম হচ্ছে। এখন এখানে মহাকাল মন্দির হলেও 1 লক্ষ লোক ভক্ত একসাথে পুজো দিতে পারে। এই যে বিষয়টা হবে, তো এখানে তো মানুষজন থাকবে, তো তা এটা থাকলে তো শিলিগুড়ি এতগুলো যে হোটেল, এতগুলো লজ, এখন হোমস্টেও হবে শিলিগুড়িতে ওই জায়গার আশেপাশে। মহাকাল মন্দিরের জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট এলাকা পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সঙ্গে ছিলেন জেলা শাসক, হিটকোর প্রতিনিধিরা। আশাবুল হোসেন, সনদ ঝা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন, আমি একটা কথা বলি, মানে এখানে অনেক কথা শুনলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছেন, যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন উনি তৃণমূলকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের ভোটাধিকারের জন্য নয়, যাতে ডেড ভোটার, শিফটেড ভোটার, যেরকমভাবে উনি ভোট ব্যাংক এত বছর ধরে বানিয়েছেন সেটা বরকরার থাকে। 1 2 নম্বর হচ্ছে একটা খুব মৌলিক বিষয় আমার মনে হয়, এটা আমার বারবার মনে আছে, এত বড় একটা এক্সারসাইজ এসআইআর এর মতন বা অনেক ধরনের ইলেকটোরাল এক্সারসাইজ হয়, যেটা অ্যাপেক্স বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যদি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নেই তো, সেটাই তো বলছি। ভারতবর্ষের মতন 140 কোটির দেশে শুধু রাজ্য সরকারের উপরে নির্ভর করে আমি একটা এত বড় এক্সারসাইজ করব, এখানে তৃণমূলের মতন ভিন্ডিকটিভ রাজনৈতিক দল সেই আধিকারিকদের যারা নির্বাচন কমিশন ফর দ্য টাইম বিং তাদের আন্ডারে নেবে, তাদের উপরে প্রভাব খাটাবে না, তাদের জীবনহানি হবে না, তারা আক্রান্ত হবে না, এটা কোনোদিন হতে পারে না। এতদিন হয়নি বলে আগামী দিনে আপনারা করবেন না, এটা তো কোথাও কংগ্রেস বলে দেয়নি। আপনারা তো করতে পারতেন, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারতেন, তো করেননি কেন? কেন করেননি? বিশেষ করে এই সব যেখানে আঞ্চলিক দলগুলো রয়েছে, প্রতিটি আঞ্চলিক দলকে আপনারা
বিভিন্নভাবে ব্যবহার করেছেন বিহাইন্ড দ্য কংগ্রেস কার্টেন করেনি। এবং List নেবো। এবং বাংলা তৃণমূল List নেবো। কংগ্রেস তৃণমূলটা কোনো কি? ইন্ডিপেন্ডেন্ট তৃণমূলটা তো কোনো ব্যবহার করে এখনো টিকে ইন্ডিপেন্ডেন্ট আছেন। আঞ্চলিক দল নয়। এখনো তো তৃণমূলকে নিয়ে টিকে আছেন। ফাংশন করছে, একে এটা বিরোধিতা আপনার- করছেন এটা আপনারা। আপনাদের হয়ে ফাংশন Setting। করছে। দিল্লিতে কেন নিচ্ছ? সুমন দা, এই যে চাল একেবারে, একেবারে। আর চুরি ধারা, বেশ, বেশ, last বেশ, চুরি ধারা। এখনো শেষ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার 3 বললেন, মিনিট হয়ে গেল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চুরি প্রথম কে ধরেছিল? কর্ণাটকের আলাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে দস্তাবেজ সমেত চুরি ধরেছিল রাহুল গান্ধী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।